You are watching Magic Box Entertainment. বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্ণুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩৩তম গল্প নালিয়াখালীর ভুতুড়ে ঘটনা। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩৩তম গল্প নালিয়াখালীর ভুতুড়ে ঘটনা। সন্ধ্যার দিকে যথারীতি আমি এসে পৌঁছালাম হরিদার চায়ের দোকানে। বিষ্ণুদা সাধারণত আরেকটু পরে আসে, কিন্তু আজ দেখলাম আমি আসার আগেই পৌঁছে গেছে। দেখেই বুঝলাম বিষ্ণুদা বেশ চিন্তিত। বেঞ্চিতে বসে একটা গরম চায়ের ভার টেবিলের উপরে বাঁ হাতের আঙুল দিয়ে অল্প অল্প করে ঘোরাচ্ছে, আর মাঝে মাঝে ডান হাতে ধরা জ্বলন্ত সিগারেটটায় টান দিচ্ছে। কারণটা সহজেই অনুমান করা যায়। ভারতবর্ষের স্বাধীনতার ৭৮ বছরের উদযাপন যেন স্বাধীনতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কলকাতা শহরের বুকে সরকারি হাসপাতালের কর্তব্যরত এক মহিলা ডাক্তারের হাসপাতালের মধ্যেই নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হয়েছে। বিষয়টা আমাকেও বড্ড ভাবাচ্ছে। সমাজ যেন দিনে দিনে রসাতলে যাচ্ছে। এই সংগঠিত অধপতনের শিকড় যে কোথায় কোথায় ফাঁক থেকে গেল আমাদের শিক্ষা ব্যবস্থায়, তা খুঁজে পাওয়া বড় দুষ্কর। উত্তরণের কোনো দিশা নেই ঠিকই, তবু আশা আছে মনে। একদিন নতুন সূর্যের আলোয় নতুন দিনের সূচনা হবে। আমি গিয়ে বিষ্ণুদার মুখোমুখি বেঞ্চিতে বসলাম। আমার দিকে নজর যেতে বিষ্ণুদা বলল, ও অর্ণব, বস বস। যদিও আন্দাজ করেছি, তবুও জিজ্ঞাসা করলাম, এমন উদাস হয়ে কি ভাবছো? খুঁজে বেড়াচ্ছি যুগ যুগ ধরে চলা দুর্বলের উপরে, নারীর উপরে এই অত্যাচারের নিরসনের উপায়। মনটা ভালো নেই। আমারও ভালো লাগছে না, কিন্তু কি আর করব বলো। জীবন তো থমকে থাকে না। যত ঝড়ঝাপটাই আসুক, যাপনের দৌড় থামাবার কোনো উপায় নেই। এসব কথা বড্ড কাব্যিক শোনায় ঠিকই, তবে এসব নিদারুণ সত্যি। তা ঠিক। আচ্ছা বিষ্ণুদা, এইসব অপরাধী কি কোনোদিন শাস্তি পাবে? কৃতকর্মের ফল সবাই ভোগ করে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে অপরাধীর শাস্তি স্বচক্ষে দেখতে পেলে আমরা মনে শান্তি পাই। নারীর শান্ত স্বরূপ এক্ষেত্রে কার্যকর নয়। হয়ে উঠতে হবে দেবী দুর্গার মতো। অস্ত্র হাতে তুলে বধ করতে হবে অসুরকে। ওই আশাই সম্বল আমাদের। দেখা যাক কি হয়। না রে, প্রতিক্রিয়াহীন ক্রিয়া হলে তো বিজ্ঞান মিথ্যা হয়ে যায়। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা একদিন এক হবে। ক্ষুদ্র স্বার্থ ভুলে সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসবে। হয়তো আমি দেখে যেতে পারবো না, তবে তোরা ঠিক দেখতে পাবি। পাপ যে প্রায়শ্চিত্ত ছাড়া কোনোভাবেই মুছে ফেলা যায় না, তার প্রমাণ আমি নিজে পেয়েছি। একটা ঘটনার কথা বলি, শোন। বলো। আচ্ছা, তুমি কি আর চা খাবে? না,
এই তো সবে খেলাম। হরিদা, তাহলে আমাকে একটা চা দিও। নাও, এবার বলো। তখন আমি নালিয়াখালীতে ছিলাম, কর্মসূত্রে নয়, কি খেয়াল হওয়াতে হঠাৎ করেই মনে হয়েছিল গ্রামের দিকে একটা বাড়ি করি, মাঝে মাঝে সেখানে গিয়ে থাকব। খোঁজ খবর নিয়ে নালিয়াখালীতে 5 কাঠা জমির উপরে একটা তৈরি করা বাড়ি পেলাম। বাড়ি বলতে ঝকমারি কিছু নয়, পলেস্তারা করা ইটের গাঁথনি, উপরে টালির চাল। গ্রামের দিকে জমির এখনো খুব বেশি দাম নয়, তখন তো আরো সস্তা ছিল। শান্ত সুন্দর গ্রাম, অদূরেই বয়ে গেছে মাতলা নদী। পার্শ্ববর্তী নদী আর গ্রামের চিরপরিচিত মনোমুগ্ধকর পরিবেশ আমায় সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল। বাড়িটার অবস্থা প্রথম দিকে বিশেষ ভালো ছিল না। আমি কিনে উপরের চাল মেরামত করিয়েছিলাম। ছোটখাটো একটা পরিবার অনায়াসেই থাকতে পারে, কিন্তু আমি ঠিক করেছিলাম লোকজন রাখার ঝামেলায় যাব না। যখন ওখানে থাকব, নিজের খাবার জোগাড় নিজেই করব। কাজ তো বিশেষ কিছু থাকবে না, ফলে অবসর সময় কেটে যাবে ঘরের কাজকর্ম করতে করতে। টিউবওয়েলটা বিগড়েছিল, সেটাকেও মিস্ত্রি ডেকে সারিয়ে নিয়েছিলাম। মোটামুটি মাঝে মাঝে এসে থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সেখানে করেছিলাম। ঠিক করেছিলাম ওখানে 1 মাস টানা থাকব। প্রথম কদিন তো সবকিছু ঠিকঠাক করতে করতে কেটে গেছে। দিন 10 পরে বিকেলের দিকে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে মাতলা নদীর পাড়ের দিকে গেলাম। অস্ত যাওয়ার আগে সূর্যের রক্তিম আভায় তখন পৃথিবী স্নাত। নদীর দিক থেকে ফুরফুরে শীতল বাতাস বয়ে আসছে। মাঝে মাঝে বহমান স্রোতে চোখে পড়ছে নৌকার আনাগোনা। আমার এই নিভৃত বাস যে এমন একটা জায়গাতেই হওয়া উচিত ছিল, তা মনে প্রাণে অনুভব করতে পারলাম। যতক্ষণ আকাশে আলো ছিল, ততক্ষণ ওই জায়গা ছেড়ে ফিরে আসার ইচ্ছা হলো না। অতএব যতক্ষণ না দৃশ্যপট সন্ধ্যার অন্ধকারে পুরোপুরি ডুবে গেল, ততক্ষণ বসে রইলাম। মনে পরিতৃপ্তির এক সুখানুভূতি নিয়ে এরপর ফিরতি পথ ধরলাম। সন্ধ্যার অন্ধকারে গ্রামগঞ্জের লোকজন খুব একটা রাস্তায় বের হয় না। তবুও প্রত্যাশিত ছিল অন্তত 2-1 জন গ্রামবাসী ফেরার পথে নজরে পড়বে, কিন্তু অজ্ঞাত ও অদ্ভুত কারণে কোনো জনপ্রাণীর সাড়া নেই। দূরে দূরে লোকজনের বাড়িতে টিমটিম করে লালচে আলো জ্বলে উঠেছে। এক টানা ঝিঁঝির ডাক ভেসে আসছে কানে। আমি আপন মনে হাঁটছি। ঠিক এমন সময় আমার শরীরে কেমন শিরশিরে অনুভূতি হলো। প্রথমটায় মনে হয়েছিল শরীর খারাপ হয়েছে। গঙ্গার ধারে এতক্ষণ বসে থাকার জন্য হয়তো কোনোভাবে ঠান্ডা লেগেছে, তাই শরীরে এমন শীতল কাঁপুনি ধরছে। কিন্তু পরক্ষণেই অস্পষ্ট পদশব্দে অস্বাভাবিক অনুভূতি হলো আমার। প্রায় শোনা যায় না। খুব মনোযোগ দিয়ে আন্দাজ করলাম ওটা নূপুরের শব্দ। মনে হলো
আমার পিছনে পিছনে কেউ হেঁটে আসছে। চারপাশের অন্ধকার এমন গাঢ় যে কেউ যদি হাত তিনেক দূরে দাঁড়িয়ে থাকে তবে তার উপস্থিতি চোখে দেখে বোঝা সম্ভব নয়। তবুও পিছনে ফিরে তাকালাম। নিজেকে অন্ধ মনে হলো। পিচের মতো কালো অন্ধকার ছাড়া সেখানে আর কিছুই নেই। কয়েক মুহূর্ত অপেক্ষা করলাম, তারপর আবার নিজের পথে হাঁটতে শুরু করলাম। শব্দটা আর কানে এলো না। কাঁপুনি ধরা অনুভূতিও এখন আর হচ্ছে না। কিন্তু ৬-৭ পা হাঁটার পরেই আবার শুনতে পেলাম সেই মিহি নূপুরের শব্দ। এবারে আমি আর পিছনে ফিরে তাকালাম না। এই দুর্ভেদ্য অন্ধকারে কিছুটা দূরত্ব বজায় রেখে কেউ যদি আমাকে অনুসরণ করে তবে শত চেষ্টা করেও তাকে খুঁজে পাব না। মনে আমার ভয় ছিল না, কারণ আমি কখনো কারো ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতি করিনি। অতএব আমার কেউ ক্ষতি করতে চাইবে এমন আশঙ্কা নেই। হাঁটতে হাঁটতে আমার বাড়ির সদর দরজায় যখন পৌঁছালাম তখন হঠাৎ করেই মনে হলো একরাশ বরফ শীতল বাতাস আমায় পাক খেয়ে সন্ধ্যার অন্ধকারে মিশে গেল। সেই প্রথমে যেমন শরীরে একটা কম্পন অনুভব করেছিলাম একই রকম অনুভূতি হলো। তবে এরপরে মনে হলো সবকিছু শান্ত স্বাভাবিক। আমি তালা খুলে ঘরে ঢুকলাম। সন্ধ্যার দিকে এখানে আমার এক প্রকার নিস্তরঙ্গ ভাবেই কাটে। ব্ল্যাক কফি করে নিয়ে বসে পছন্দের বই পড়ি, টুকটাক লেখালেখি করি। তারপর ৮টা, ৮:৩০টার দিকে রান্না বান্না করে সামান্য বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্ত ঘুম। সেদিনও যথারীতি কাটল। সন্ধ্যার ঘটনা এক প্রকার ভুলেই গেলাম। রাতে বিছানায় শোয়ার পর হঠাৎ করেই সেই ব্যাপারটা আবার মাথায় এলো। আমি নিঃসন্দেহ হয়ে বলতে পারি যা হয়েছে সন্ধেবেলায় তা মনের ভুল নয়। কেউ যে আমার পিছনে পিছনে হেঁটে আসছিল সে বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত। কিন্তু নূপুর পরে কে আমাকে অনুসরণ করবে? এখানে কেউই আমাকে চেনে না। আগামীকাল একটা কাজ করতে হবে। আজ বিকেলে বেরিয়েছিলাম বলে সঙ্গে করে টর্চটা নিয়ে যাইনি। আগামীকাল যখন যাব সেটাকে সঙ্গে নিতে হবে। কিন্তু ওই শীতল কাঁপুনি অনুভব করলাম কেন? তার কি যুক্তি থাকতে পারে? এখন তো নিজের শরীর সম্পূর্ণ সুস্থ বলে মনে হচ্ছে। বরং বিকেলে নদীর পাড়ে নির্মল বাতাস গায়ে লাগিয়ে শরীর আরো বেশি ঝরঝরে অনুভব করছি। ঠিকঠাক কোনো যুক্তি খুঁজে পেলাম না। ৭-৫ ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একদম ভোরে। প্রাতঃকর্ম সেরে হাঁটতে বেরোলাম। এই পথে গত রাতে যে অস্বাভাবিক অনুভূতি আমার হয়েছে দিনের আলোয় তার লেশ মাত্র নেই। মনে যে চাপা আশঙ্কা তৈরি হয়েছিল তা এখন বিশ্বাস করা দুষ্কর। অতি প্রাকৃত অদ্ভুত ঘটনাগুলোর জন্য
রাত যেন মঞ্চ প্রস্তুত করে রাখে। কিছুক্ষণ আশেপাশে হেঁটে বাড়ি ফিরে সামান্য প্রাতরাশ সেরে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। তোদের আগেও বলেছি, নতুন জায়গায় গেলে সেখানে ঘুরে ঘুরে সব কিছু দেখতে, মানুষের সঙ্গে কথা বলতে আমার বরাবরই খুব ভালো লাগে। এখানেও অন্যথা হয়নি। গ্রাম্য বাজারের অদ্ভুত একটা স্বতঃস্ফূর্ত ভাব আছে। তাই প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়ে গেলেও আমি ঘুরে ঘুরে সব কিছু দেখি। চাইলে একেবারে 2 দিন কিংবা 3 দিনের বাজার করে ফেলা যায়, তবে প্রতিদিন বাজারে একবার আসার টানেই সেই প্ররোচনায় আমি পা দিই না। আর তাছাড়া বাড়ি বসে থেকে করবই বাকি। এই কদিন বাজারে আসতে আসতে কয়েকজন মানুষের মুখ পরিচিত হয়ে উঠেছে। তাদের সঙ্গে টুকিটাকি গল্পগুজব হয়। বাজারের পাশে একটা চায়ের দোকান আছে, সেখানে বসে একটু চা খাই, কিছুক্ষণ পেপারের পাতা উল্টাই। এইসব শেষে যখন বাড়িতে ফিরে আসি তখন বেলা 10টা বেজে যায়। ওই দিন দুপুর পর্যন্ত অন্যান্য দিনের মতোই কাটল। দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম করলাম। তারপর রোদ পড়ে এলে আবার বের হলাম গতকালের গন্তব্যে। তবে আজ মনে করে সঙ্গে আমার টর্চটা নিয়েছি। পৌঁছালাম নদীর পাড়ে। গতদিনের মতো সারা বিকেল বহমান স্রোতের দিকে তাকিয়ে সময় কাটল। একসময় সন্ধ্যার অন্ধকার সমগ্র পৃথিবীকে গ্রাস করল। আমিও উঠে পড়লাম। উৎকর্ণ হয়ে হাঁটতে লাগলাম বাড়ির পথে। প্রত্যাশিত কিছু যখন না ঘটে তখন মনে বড় অস্বস্তি হয়। আমার ধারণা ছিল আজও ফেরার পথে গতকালের মতো কোনো পদশব্দ আমার কানে আসবে, কিন্তু আজ গোটা রাস্তায় তেমন কোনো আভাস পেলাম না। এই কারণে হতাশ হওয়া হয়তো অদ্ভুত, তবু আমার মনে কেমন একটা আশাহত ভাব তৈরি হলো। কিন্তু অজ্ঞাত কিছুর আগমনের উপরে আমার তো কোনো নিয়ন্ত্রণ নেই। অতএব বাড়ি ফিরে অন্যান্য দিনের মতো সময় কাটতে লাগলো। এরপর আরো দিন 2 কাটল। বিকেল বেলায় নদীর পাড়ে আসা আমার দিনে দিনে অভ্যাস হয়ে উঠছে। রোদ পড়ে এলেই একরকম নেশার টানে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। নির্মল প্রকৃতির কোলে কিছুক্ষণ সময় না কাটালে রীতিমতো অস্বস্তি হয়। সেদিন যে পদশব্দ অনুভব করেছিলাম, এই কদিনে তেমন আর কিছু হয়নি। মনে মনে যুক্তি সাজিয়েছি, হয়তো কেউ ছিল আমার পিছনে, সে নিজের কাজেই সন্ধেবেলায় বেরিয়েছিল। হয়তো আমি অকারণেই অনেক কিছু ভেবেছি। বিষয়টা একরকম মাথা থেকে ঝেড়ে ফেললাম। সেদিনও সন্ধ্যা নামার পরে নির্জন রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছি। আবার হঠাৎ করেই শরীরে সেই শীতল কাঁপুনি অনুভব করলাম এবং পরক্ষণে সেই মৃদু নূপুরের শব্দ। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, সে ভাবনা মন থেকে দূর করেছিলাম ঠিকই, তবুও টর্চটা সঙ্গে নিয়ে আসতাম। হাতে থাকা টর্চটা পিছনে ফিরে জ্বালালাম। সন্ধ্যার গাঢ় অন্ধকার
তীব্র আলোর আঘাতে কিছুটা পিছিয়ে গেল। সামনের অনেকখানি স্পষ্ট হয়ে উঠল চোখে। কিন্তু আশ্চর্য এই যে সেই আলোয় নূপুরের শব্দের উৎসস্থল চোখে পড়ল না, অথচ অন্ধকারে যে শব্দ আমার কানে এসেছে তাতে মনে হয়েছিল যার পায়ে ওই নূপুর আছে সে আমার থেকে ৩-৪ হাত দূরেই রয়েছে, অথচ কেউ কোথাও নেই। টর্চের আলো ফেলেই সামনে ফিরলাম, আর সঙ্গে সঙ্গে আমার বুক কেঁপে উঠল। আমার থেকে হাত ৩ দূরে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। বয়স তার কত হবে, খুব বেশি হলে ২১-২২। মাথার চুল অবিন্যস্ত, চুলগুলো মুখাবয়বকে আড়াল করে রেখেছে। পরনে সাদা চুড়িদার, কিন্তু ও কি সেই সাদা চুড়িদার রক্তে ভিজে রয়েছে। সন্ধ্যার ঘুটঘুটে অন্ধকারে আচমকা এমন মূর্তি দেখলে যে কেউ ভয় পাবে। নিজের হৃৎপিণ্ডের ছুটে চলা শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। নারী মূর্তির ঘাড় সামান্য ঝোঁকানো, ধীরে ধীরে তা সোজা হতে শুরু করল, এবং সেই সঙ্গে টর্চের আলোয় আমার চোখে ভেসে উঠল বিভৎস এক চেহারা। ধূসর বর্ণের উপর জমাট বাঁধা রক্তের শিরা উপশিরা ছড়িয়ে রয়েছে মুখাবয়বে। চোখ দুটো সামান্য ফুলে রয়েছে, আর সেই চোখে কোনো মণি নেই। কপালের কাছে একটা গভীর ক্ষত, সেখান থেকে এখনো রক্ত চুইয়ে পড়ছে। ঠোঁটের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে গাঢ় রক্ত। ঠোঁট সম্পূর্ণ রক্তে ভিজে রয়েছে। সেই মূর্তি তার অদ্ভুত লম্বা জিভ বের করে গড়িয়ে পড়া রক্ত চেটে নিল। মণিহীন চোখ দুটোর দিকে তাকিয়ে নির্দিষ্ট করে বলা যায় না সে মূর্তি কোন দিকে তাকিয়ে রয়েছে, তবু যেন মনে হলো তার লক্ষ্য আমি। তারপর ধীরে ধীরে সে নিজের ঘাড়খানা ডাইনে বাঁয়ে বেঁকিয়ে যেন আমাকে নিরীক্ষণ করল। তারপর ঘুরে সোজা হাঁটতে শুরু করল। যত বড় সাহসী হোক, এমন পরিস্থিতিতে নির্ভীক, স্থির, শান্ত হৃদয়ে থাকা কোনো জীবিত মানুষের পক্ষে সম্ভব নয়। হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি সঙ্গে করেই আমি সেই মূর্তিকে অনুসরণ করতে লাগলাম। অবশ্য সেই মূর্তির গতিপথ আমার বাড়ির দিকেই। কিছুটা এগোনোর পর জ্বলন্ত টর্চটা আমি নিভিয়ে দিলাম। ঝিঁঝির ডাকের সঙ্গে নূপুরের মৃদু শব্দ মিশে ভয়াবহ এক সন্ধ্যার আয়োজন করেছে। গোটা পথ সে আমার সামনে সামনে চলল। আমার সেই বাড়িতে ফটক জাতীয় কিছু ছিল না। রাস্তার ধারে বেশ বড় একটা খোলা উঠোন, চারপাশে গাছপালার সারি, এবং উঠোন পার করে আমার বাড়িখানা। সেই সন্ধ্যায় আমি যখন ফাঁকা উঠোনের মাঝামাঝি এসে পৌঁছেছি, তখন আমার সামনে সামনে এগিয়ে চলা
নুপুরের শব্দ থমকে গেল এবং সেই আগের দিনের মতো একই রকম বরফ শীতল ঘূর্ণি বাতাস আমায় পাক খেয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। এক লহমায় যে অতি প্রাকৃত মায়াজাল তৈরি হয়েছিল এতক্ষণ ধরে, তা মিশে গেল সন্ধ্যার অন্ধকারে। আকাশে তখন সরু এক ফালি চাঁদ মৃদু বাতাসে দোলায়মান গাছের ডালপাতা তার সামনে ভিড় করেছে। আমি সদর দরজার তালা খুলে বাড়িতে ঢুকে পড়লাম। গতদিনের ঘটনা আমাকে ভাবিয়ে তুলেছিল ঠিকই, কিন্তু তা এই দিনের তুলনায় অতি সামান্য। আজ স্পষ্টভাবে আমি এক অলৌকিক মূর্তিকে সচক্ষে দেখেছি। সে নির্বাক, অথচ আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমার চিন্তা শক্তি জানান দিচ্ছে সে যেন আমাকে কিছু বলতে চায়, যা সে ভাষায় প্রকাশ করতে পারছে না। সেই মূর্তি যে জীবিত নয় তা বলা বাহুল্য। তারপরে কয়েকদিন প্রায় নিস্তরঙ্গভাবেই কেটে গেল। তবে যে কাজই করি আমার মাথায় ওই চিন্তা ঘুরপাক খেত। ওই অশরীরী কেন আমার পিছু নিচ্ছে তা জানার আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অথচ কবে আবার সে আমার সামনে উপস্থিত হবে তা আমার জানা নেই। আরো ৩-৪ দিন কাটার পর হঠাৎ একদিন মাঝরাতে প্রচণ্ড শীতল অনুভূতি হলো আমার। ঠান্ডায় ঘুম ভেঙে গেল। এই সময় চাদর দরকার হয় না, তাই বিছানার উপরে তেমন কিছু ছিল না। পাশে একটা টেবিলের উপরে থলির মধ্যে রাখা ছিল। বের করে গায়ে দেওয়ার জন্য উঠে বসলাম। বলা বাহুল্য, সে সময় ওখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। হাত বাড়িয়ে বিছানার পাশে রাখা মোমবাতিটা জ্বালিয়ে পাশের টুলটার উপরে রাখলাম। আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে আলগোছে কি একটা নজরে পড়তে আমার দৃষ্টি গেল খোলা জানালার দিকে। দেখলাম সেই বিভৎস মূর্তি আমার জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। সমস্ত সাহস একত্রিত করে আমি এগিয়ে গেলাম সেই জানালার দিকে। বুঝে আসা শুকনো কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি চাও তুমি? নির্বাক সেই মূর্তি প্রথম যখন দেখেছিলাম তখন চোখ দুটোর দিকে তাকিয়ে হিংস্র মনে হয়েছিল, কিন্তু মণিহীন সেই চোখ দুটো এখন মনে হলো অনেক শান্ত, করুণা প্রার্থনায় ছলছল করছে। আমি আবার বললাম, তুমি কি চাও? আমায় বলতে পারো। মনে হলো ওই মূর্তি আমায় কিছু বলছে, কিন্তু কোনো শব্দ আমার কানে পৌঁছাচ্ছে না, অথচ তার ঠোঁটের নড়াচড়া আমি দেখতে পাচ্ছি। কেমন অসহায় অনুভূতি হলো আমার। এভাবে কিছুক্ষণ চলার পর মিহি কুয়াশার মতো ধীরে ধীরে সেই মূর্তি অন্ধকারে মিশে গেল। আমিও এক রাশ চিন্তা আর জিজ্ঞাসা মনে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এরপরে আবার কয়েকদিন সব কিছু শান্ত স্বাভাবিক।
একদিন বাজারের চায়ের দোকানে বসে খবরের কাগজ পড়তে পড়তে পাশে বসা দুজনের কথোপকথন শুনছিলাম। গ্রামে নাকি বছরখানেক আগে একটি মেয়ে নিরুদ্দেশ হয়েছিল। গরিব ঘরের যুবতী মেয়ে। পুলিশ যদিও চেষ্টা করেছে, কিন্তু কোনো সন্ধান করতে পারেনি। মেয়েটির বাবা মা এখনো সেই কষ্ট কাটিয়ে উঠতে পারেনি। তারা এখনো আশায় বুক বেঁধে আছে একদিন তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাবে। হঠাৎ করে তার মধ্যে একটি লোক আমাকে ইঙ্গিত করে বলল, এই তো আপনার বাড়ির পাশেই তো বাড়িটা। কি যে অবস্থা মেয়েটার মা বাপের! আপনি যে বাড়িতে উঠেছেন ওই বাড়িতে আগে এক মাস্টারমশাই থাকতো। মাস্টারমশাই মেয়েটিকে পড়াতো, খুব ভালোবাসতো। এইসব ঘটনার পর একদিন মাস্টারমশাই চলে গেল। তার কাছ থেকেই তো বোধহয় আপনি বাড়িটা কিনেছেন। হ্যাঁ, তবে যে ঘটনার কথা বলছেন এমন কোনো ঘটনা আমি এই প্রথম শুনলাম। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে তো। মানুষ মরে গেলে বেশি দিন জীবন্ত মানুষরা মনে রাখে না। কয়েকদিন আহাহু করে, তারপর সব শান্ত, সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। সত্যি অদ্ভুত ঘটনা। ভারতবর্ষের আনাচে কানাচে এমন কত ঘটনাই ঘটে, তার কটা আমরা জানতে পারি। নারী পাচার, অঙ্গ পাচার, এসব যে এই আপাত শান্ত সমাজের তলায় তলায় সমানভাবে বিরাজ করছে তা আমরা সবাই জানি। রাষ্ট্রযন্ত্রের নিয়মের আড়ালে থেকে এইসব অপকর্মের কাণ্ডারীরাও সমানভাবে ফুলে ফেঁপে উঠছে। রক্ষক যেখানে ভক্ষক হয়ে বসে আছে, সেখানে আলোর দিশা দেখাবে কে? বাজার সেরে বাড়িতে ফিরে এলাম। আমার এই নতুন বাড়ির আশেপাশে যে এমন একটা দুর্ঘটনা কোনোদিন ঘটেছে তা এতদিন আমার কানে আসেনি। সারাদিন রান্নাবান্না, ঘরের কাজ, বিশ্রাম এসব করতে করতে কাটল। বিকেলের দিকে যথারীতি হাঁটতে হাঁটতে গেলাম নদীর পাড়ে। নদীর মৃদুমন্দ বাতাসে উদাস মনে যখন বসেছিলাম, তখন হঠাৎ করেই একটা কথা মাথায় আঘাত করল। দুয়ে দুয়ে চার হবে কিনা জানি না, তবে একবার সে চেষ্টা করা যেতেই পারে। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আজ আর সম্ভব নয়। আগামীকাল সকালে বিষয়টা খতিয়ে দেখতে হবে। নিয়ম মতো বাড়ি ফিরে সমস্ত কাজকর্ম সেরে শুয়ে পড়লাম। মনে মনে একটা উত্তেজনা অনুভব করছি। একটা সূত্র, একটা যোগাযোগ খুঁজে পাওয়ার সম্ভাবনা যেন অদূরেই দাঁড়িয়ে আছে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম সেরে বেরিয়ে পড়লাম। কিছুটা এগিয়ে একটা বাড়িতে ডেকে জিজ্ঞাসা করলাম, বলছি যে বছরখানেক আগে একটি মেয়ে নিখোঁজ হয়েছিল এই এলাকায়, কোন বাড়ি থেকে বলতে পারবেন? ভদ্রলোক আমাকে বাড়িটি দেখিয়ে দিলেন। সেই বাড়িতে গিয়ে কথাবার্তা বললাম। আমার উদ্দেশ্য ছিল সেই মেয়েটির একটি ফটোগ্রাফ যদি দেখতে পাই। সে কথা জানাতে একটি ফ্রেমে বাঁধানো ফটো মেয়েটির মা আমাকে দেখালো। দেখে আমি চমকে উঠলাম। যদিও অগণিত অলৌকিক বিভৎসতা ওই মুখে এখন ভিড় করেছে, তবু চিনতে কোনো অসুবিধাই হলো না যে এই মেয়েটি আর আমার দেখা সেই বিভৎস মূর্তি একই মানুষ। আরও একটা কথা শুনলাম মেয়েটির মায়ের মুখে। মেয়েটি নাকি কথা বলতে পারত না। আমি যথাসাধ্য সমবেদনা জানিয়ে সেই বাড়ি থেকে বিদায় হলাম। জানি না কি ঘটেছে সেই মেয়ের সঙ্গে, কি করে তার এমন পরিণতি হয়েছে। আজ সে অতৃপ্ত
মৃত বিভৎস অশরীরী হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপর আরো কয়েকদিন কেটে গেল। আমি প্রতিদিনই প্রত্যাশায় থাকতাম কখন আবার সেই মূর্তি আমার সামনে উপস্থিত হবে। একদিন সে এলো। রাত তখন ৩টে। আবার সেই একই রকম বরফ শীতল অনুভূতিতে আমার ঘুম ভেঙে গেল। এই অনুভূতি এখন আমার কাছে ইঙ্গিতবহ হয়ে উঠেছে। যখনই আমার এমন অনুভূতি হয় তখনই সেই মূর্তির আবির্ভাব ঘটে। মোমবাতিটা জ্বালালাম। সেই হলদে কম্পমান আলোক শিখায় দেখলাম আমার ঘরের মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেই পরিচিত অশরীরী মূর্তি। তোমার এই পরিণতি কি করে হয়েছে? আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। আমি জানি তুমি যখন আমাকে দেখা দিয়েছ তার অর্থ তুমি কিছু না কিছু আমাকে জানাতে চাও। ক্ষতি করার উদ্দেশ্য থাকলে এতদিনে নিশ্চয়ই সে চেষ্টা করতে। কিন্তু আমাকে কোনো একটা ইঙ্গিত দাও বা কোনোভাবে বোঝাও কি হয়েছে তোমার সাথে। একইভাবে নির্বাক হয়ে সেই মূর্তি দাঁড়িয়ে রইল। আমি সত্যি অস্থির হয়ে উঠেছিলাম, কিন্তু পরক্ষণে সেই মূর্তি এগিয়ে গেল দেওয়ালের দিকে। নিজের হাতের আঙুল দাঁতের কামড়ে কেটে ফেলল। গল গল করে গাঢ় রক্ত বেরিয়ে টপ টপ করে পড়তে লাগল। তারপর চুনকাম করা সাদা দেওয়ালে আঙুলের রক্ত দিয়ে কি লিখতে লাগলো সে। আমি মোমবাতিটা হাতে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। লেখা শেষ হতে হতে মেয়েটির অপার্থিব মূর্তি কেমন নিস্তেজ হয়ে ঢলে পড়ল। তারপর শুভ্র ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। আমি দেওয়ালে তাকিয়ে দেখলাম রক্তের অক্ষরে লেখা রয়েছে, এই বাড়ির মাস্টার মশাইয়ের কাছে আমি পড়তাম। একদিন সন্ধ্যায় অন্য জায়গা থেকে পড়ে ফেরার পথে একটা প্রশ্নের উত্তর জানতে এখানে এসেছিলাম। আমি আসার পরপরই হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। আটকে পড়লাম এখানে। কোনোদিন বুঝিনি মাস্টার মশাইয়ের স্নেহের আড়ালে লুকিয়ে আছে লালসা। হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই মাস্টার মশাই আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ চেপে ধরে এমন জোরে ঠেলে দিল যে আমার মাথাটা সোজা গিয়ে লাগলো খাটের কোণায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হলো আমার। কিন্তু সেই মৃতদেহও ছাড় পায়নি ওই অমানুষের লালসা থেকে। তারপর সমস্ত প্রমাণ মুছে ফেলল। এখনো আমার শরীরটা এই বাড়ির পিছনে ঢাকা কুয়োর ভিতরে বন্দি আছে। আমার মা বাবা যেন জানতে পারে কে আমার এই অবস্থা করেছে। তাদের কাছে আমার একটাই চাওয়া, অপরাধীর শাস্তি। সম্পূর্ণ লেখাটা পড়ে আমি হতবাক হয়ে গেলাম। কিন্তু এসব কথা তো মেয়েটি সরাসরি বাবা মাকেই জানাতে পারত। কি জানি, হয়তো তার পিছনে কোনো কারণ আছে। আমার কি করা উচিত বুঝতে পারছিলাম না। এখন যদি থানা পুলিশের ঝামেলায় যাই, প্রথমত তারা আমার এই অভিযোগ বিশ্বাস করবে না। আর যদি কোনোভাবে তারা এসে সেই মৃতদেহের সন্ধান করতে পারে, সেক্ষেত্রে আমি আইনি জটিলতায় পড়ব। কি করা উচিত কি করা উচিত নয়, এই দ্বন্দ্বের গোলক ধাঁধায় আটকে পড়লাম আমি। কিন্তু যে সরল আকুতি নিয়ে ওই মূর্তি আমার সামনে এসে দাঁড়িয়েছিল, তাকে প্রত্যাখ্যান করার মতো ক্ষমতা আমার নেই।
তখন ভোর রাত। দুশ্চিন্তাগ্রস্ত মনে মোমবাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সকালে একটু দেরি করে ঘুম ভাঙল। প্রথমেই চোখ গেল সেই চুনকাম করা দেওয়ালের দিকে। সেখানে এখন কিছুই লেখা নেই। উদাসীন ক্লান্তভাবে প্রাতঃকর্ম সারলাম। তারপর অন্য দিনের মতো হাঁটতে বেরোলাম না। আরও কিছুক্ষণ বাড়িতেই কাটালাম। 7টা সাড়ে 7টার দিকে গেলাম বাজারের দিকে। আসলে আমি মনস্থির করতে পারছিলাম না কি করা উচিত। বাজার সেরে বাড়ি ফিরে মনে মনে ভাবলাম, আমি অকৃতদার মানুষ, কোনো পিছুটান আমার নেই। যদি কোনো আইনি জটিলতায় পড়ি, একটু না হয় সমস্যা সহ্য করব। এমন নৃশংসভাবে যে পাষণ্ড একটা সরল মেয়েকে ধর্ষণ এবং খুন করল, তার শাস্তি এখন আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। যদি মুখ বুজে থাকি, তবে সারা জীবন নিজেকে অপরাধী বলে মনে হবে। মনস্থির করলাম, যা হবে দেখা যাবে। আমি সমস্ত কথা মেয়েটির বাবা মাকে জানাবো। বাড়ি তালা বন্ধ করে গেলাম সেই বাড়ির দিকে। আমার সমস্ত কথা স্বামী স্ত্রী দুজনে স্থির হয়ে শুনল। তাদের মধ্যে যে কি প্রতিক্রিয়া হচ্ছে, মুখ দেখে বোঝার উপায় নেই। আমি বললাম, এমন কথা আমার নিজের বলতেই অস্বস্তি হচ্ছিল, কিন্তু না বলে থাকতে পারলাম না। আমি সব কিছু জানালাম। আপনারা এবার চাইলে পুলিশকে সব কথা জানাতে পারেন। তাতে আমায় যদি পুলিশ টানাটানি করে, আমি সম্পূর্ণ সহযোগিতা করব। এ কথা জানিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে ফিরে এলাম। নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছিল, তবে এখনো একটা কাঁটা হৃদয়ে বিঁধেছিল। 3 দিনের মাথায় রীতিমতো হই হই কাণ্ড। দুপুরের দিকে আমার বাড়িতে পুলিশ এসে হাজির। গ্রামের লোকজন আমার বাড়ির চারপাশে ভিড় করেছে। পুলিশের সঙ্গে রয়েছে হাত বাঁধা অবস্থায় মেয়েটির মা এবং বাবা। পুলিশ এসে কুয়োর ঢাকনা ভেঙে খুঁজে পায় একটা নরকঙ্কাল। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম, ফরেনসিক টেস্ট করে পুলিশ নিশ্চিত হয়েছে ওই কঙ্কাল সেই মেয়েটির। আমার কাছে সমস্ত ঘটনা শোনার পর ওই দম্পতি সোজা চলে যায় মাস্টার মশাইয়ের বর্তমান ঠিকানায়। মেয়ের উপর নির্যাতন এবং তাকে হত্যার ঘটনায় বাবা মা ভেঙে পড়েনি, বরং মনে মনে সংকল্প করেছিল মেয়ের ওই পরিণতির প্রতিশোধ তারা নেবে। সেই মতো মাস্টার মশাইয়ের নতুন ঠিকানায় পৌঁছে প্রথমে তার হাত পা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে, মুখ আটকে দেয় যাতে কোনো শব্দ সে করতে না পারে। তারপর ধারালো ব্লেড দিয়ে ধীরে ধীরে মাস্টার মশাইয়ের পুরুষাঙ্গ কেটে ফেলে। তারপর একে একে যন্ত্রণা যাতে দীর্ঘায়িত হয় তাই ধীরে ধীরে প্রথমে তার হাত, তারপর পা এবং সর্বশেষে গলা শরীর থেকে বিচ্ছিন্ন করে ওই মানুষরূপী অসুরকে হত্যা করে। তবু আইন হাতে নেওয়া অপরাধ। অবশ্য সেই অপরাধ লুকিয়ে ফেলার বিন্দুমাত্র চেষ্টা তারা করেনি। এই ঘটনা ঘটিয়ে সোজা এসে তারা থানায় আত্মসমর্পণ করে এবং
পুলিশকে সমস্ত কথা জানায়। তাদের একমাত্র মেয়ে চেয়েছিল অপরাধীর শাস্তি। বাবা মা মেয়ের সেই ইচ্ছা পূরণ করেছে। পুলিশ স্বামী স্ত্রী এবং মেয়ের কঙ্কাল নিয়ে ফিরে যায়। হয়তো বিয়োগান্ত সমাপ্তি হল, তবু মনে শান্তি অনুভব করলাম। সেদিন রাতেই আবার সেই মেয়েটির অশরীরী মূর্তি আমায় দেখা দিয়েছিল। তখন তার সেই বীভৎস রূপ হারিয়ে গেছে। তার বদলে সেদিন তাকে দেখে মনে হয়েছিল শুভ্র পোশাক পরিহিতা কোনো রাজকন্যা। তার ঠোঁটে তখন লেগেছিল পরিতৃপ্তির হাসি। এরপর আরও বেশ কয়েকদিন ওখানে ছিলাম, কিন্তু আর কোনো দিন সেই মূর্তি আমার সামনে আসেনি। এইসব ঘটনার ফলে ওই বাড়ির সম্বন্ধে একটা বিতৃষ্ণা আমার মনে তৈরি হয়েছিল। সেজন্য ফিরে এসে কিছুদিনের মধ্যেই সেই বাড়িটা আমি বিক্রি করে দিই। এই পর্যন্ত বলে বিষ্টুদা থামল। এক সমুদ্র বিষণ্ণতার মধ্যে ডুবেছিলাম আমরা। তবু আশা, এই সমাজের লক্ষ্মীরা একদিন দুর্গা হয়ে উঠবে, তুলে নেবে ত্রিশূল, বধ করবে অসুরকে। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৩৩তম গল্প নালিয়াখালীর ভুতুড়ে ঘটনা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।